আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডেভিডসনের অ্যান্ড্রয়েডের মধ্যে থেকে কিছু আলোচনা করব। তো প্রথম টপিক হচ্ছে ফিওক্রোমোসাইটোমা অ্যান্ড প্যারাগ্যাংলিওনোমা। আচ্ছা, ফিওক্রোমোসাইটোমা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে অ্যাড্রেনাল মেডুলা পার্ট আছে, এই মেডুলাতে যদি কোনো টিউমার হয় তখন তাকে বলা হয় ফিওক্রোমোসাইটোমা। আর যদি সিম্প্যাথিক গ্যাংলিয়াতে কোনো টিউমার হয় তখন তাকে বলা হয় প্যারাগ্যাংলিওনোমা। তাহলে অ্যাড্রেনাল মেডুলার টিউমার হচ্ছে ফিওক্রোমোসাইটোমা আর সিম্প্যাথিক গ্যাংলিয়ার টিউমার হচ্ছে প্যারাগ্যাংলিওনোমা। এখন এই দুইটাকে একসাথে কেন রাখছে? কারণ হচ্ছে এই অ্যাড্রেনাল মেডুলা থেকে রিলিজ হয় হচ্ছে নর অ্যাড্রেনালিন প্লাস অ্যাড্রেনালিন, আর এই সিম্প্যাথিক গ্যাংলিয়ন থেকেও রিলিজ হয় নর অ্যাড্রেনালিন রিলিজ হয়। তো এর জন্য যখন এই দুইটা টিউমার হয় তখন নর অ্যাড্রেনালিন সিক্রেশন বেড়ে যায় এবং এর ফিচার ডেভেলপ করে। সো এই দুইটা একসাথে। আচ্ছা, এরপরে এখানে কিছু কথা লিখেছে যে there are rare neuroendocrine tumor that may secrete catecholamine, এই অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন, নরঅ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিন। এর মধ্যে 80% ডেভেলপ করে কোথায়? এই অ্যাড্রেনাল মেরুলাতে, যাকে বলতেছি আমরা ফিওক্রোমোসাইটোমা। আর 20% অ্যারাইজ করে কোথায়? এই সিম্প্যাথিক গ্যাংলিয়াতে, একে বলি আমরা প্যারাগ্যাংলিওনোমা। ঠিক আছে? তো এইগুলো ম্যাক্সিমাম কি বিনাইন নেচার, এগুলো মেটাসিস করে না সাধারণত। তো অল্প কিছু 15% এরা হচ্ছে মেলিগন্যান্ট ফিচার শো করে। আচ্ছা, এবং সাথে কিছু এদের ইনহেরিটেড ডিসঅর্ডার থাকে, যেমন হচ্ছে নিউরোফাইব্রোমেটোসিস, তারপর হচ্ছে ভন হিপারল্যান্ডো সিনড্রোম, এবং হচ্ছে ম্যান টু এ ম্যান টু বি। তো এগুলো কি? এগুলো আমরা সামনে পড়ব। প্যারাগ্যাংলিওনোমা আর পিটুইটারি অ্যাসোসিয়েটেড উইথ মিউটেশন ইন দি সাকসিনেট ডিহাইড্রেটাস, এগুলো লাগবে না। আচ্ছা, এরপরে আমরা আসি ক্লিনিক্যাল ফিচার। ফিওক্রোমোসাইটোমার ক্লিনিক্যাল ফিচার উপরে একটা বক্সে দেওয়া আছে, এই যে বক্স 20.46, এটা ইনফিনিটি স্টার। এটা এফসিপিএস পরীক্ষায় বহুবার এসপি এমসিকিউ এসেছে। তো ক্লিনিক্যাল ফিচার প্রথমে হচ্ছে হাইপারটেনশন। এটা হচ্ছে কিন্তু সবসময় হাইপারটেনশন থাকবে এরকম না, প্যারক্সিসমাল হাইপারটেনশনও হতে পারে। কেন এরকম? কারণ হচ্ছে আমরা জানি যে নর অ্যাড্রিনালিন যেটা, সেটা হচ্ছে কাজ করে মেইনলি আলফা রিসেপ্টর, এবং আলফাতে বেশি কাজ করে, বিটার চেয়ে অ্যাফিনিটি বেশি। আর অ্যাড্রেনালিন যেটা, এটার বিটার প্রতি অ্যাফিনিটি বেশি আলফার চেয়ে। সো এই অ্যাড্রেনালিন হচ্ছে যখন বিটার উপর কাজ করে ব্লাড ভেসেলে, কারণ আমরা জানি বিটা রিসেপ্টরের কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন করা। সো এটা হচ্ছে ভ্যাসোডাইলেশন করে এবং হচ্ছে ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়, এবং ফলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কি কমে যায়। আর নরঅ্যাড্রেনালিন মেইনলি কাজ করে আলফার উপর। তো আলফা রিসেপ্টর থাকে ব্লাড ভেসেলে, তো ব্লাড ভেসেলে সে কী কাজ করে? ভেসো কনস্ট্রিকশন করে, ফলে হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি বেড়ে যায়, এবং এর ফলশ্রুতিতে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যায়। সো এই নরঅ্যাড্রেনালিন সবসময় হাইপার টেনশন করে, আর অ্যাড্রেনালিন যখন ব্লাড ভেসেলে কাজ করে তখন সে কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমায়। তাই এখানে বলছে যে প্যারক্সিসমাল, যে অফেন পস্টোরাল ড্রপ অফ ব্লাড প্রেশার, যাদের সময় বসা থেকে দাঁড়াইলে বা পশ্চার চেঞ্জ করলে এরকম হাইপারটেনশন হতে পারে, এর জন্য প্যারক্সিসমাল হাইপারটেনশন। এরপরে প্যারক্সিসম অফ, এগুলো সব প্যারক্সিসমাল, সবসময় হয় না, চেঞ্জ হয়। প্যালোর, পালপিটেশন, সোয়েটিং, হেডেক, অ্যাংজাইটি, এগুলো হয়। তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, ওয়েট লস, গ্লুকোজ ইনটলারেন্স। অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, কনস্টিপেশন কেন? আমরা জানি যে যদি কোনো কুকুর তাড়া করে কোনো মানুষকে, তখন যে ফিচারগুলো ডেভেলপ করে সবগুলো হচ্ছে এই অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন ফিচার। যে ইমার্জেন্সি মুহূর্তে, যেমন হচ্ছে এই কুকুর যদি তাড়া করে তখন কী করে? বাথরুম ধরবে না। সো কনস্টিপেশন, ওয়েট লস, দৌড়াইতেছে, গ্লুকোজ ইনটলারেন্স, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হতে পারে। তো এইগুলো হচ্ছে আমরা খুব ভালো করে মনে রাখবো ইনফিনিটি স্টার এটা। তো পেলোর, পালপিটেশন, সোয়েটিং, হেডেক, অ্যাংজাইটি, অ্যাবডোমিনাল পেইন, কনস্টিপেশন, ওয়েট লস, গ্লুকোজ ইনটলারেন্স। আচ্ছা, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এখন ইনভেস্টিগেশন, আমরা কীভাবে এটা কনফার্ম করব? এটা হচ্ছে আমরা মেইনলি ইউরিনে মেটানেফ্রিন অথবা নরমেটানেফ্রিন যদি পাই তখন এটা কনফার্ম করি। ঠিক আছে, মেইনলি হচ্ছে ইউরিনে মেটানেফ্রিন বা হচ্ছে নরমেটানেফ্রিন দিয়ে কনফার্ম করা হয়, বা প্লাজমা মেটানেফ্রিন, নরমেটানেফ্রিন দিয়েও কনফার্ম করা যায়। আচ্ছা, এগুলো আপনারা একটু রিডিং দিবেন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে আমরা আসি
এদিকে যে লোকালাইজেশন, এটা এসবি আসতে পারে যে সিটি অথবা এমআরআই দ্বারা আমরা লোকালাইজেশন করতে পারি যে কোথায় সমস্যা। এই আর কি। ম্যানেজমেন্টে আসছে যে দি মোস্ট ইউজফুল ড্রাগ, এটা হচ্ছে আলফা ব্লকার ফেনক্সি বেঞ্জামিন। তো ফেনক্সি বেঞ্জামিন কেন ইউজ করা হয়? আলফা ব্লকার তো আরও আছে, প্রেজোসিন, এগুলো ক্যাপসুলোসিন, এগুলো কেন ইউজ করা হয় না? কারণ বাকিগুলো হচ্ছে কম্পিটিটিভ অ্যাগনিস্ট, তার মানে এরা হচ্ছে আলফা রিসেপ্টরের উপর, এই আলফা রিসেপ্টরে তো নরএড্রেনালিনও বসে। তো যদি প্রেজোসিন দেওয়া হয় তখন এরা কম্পিট করে। তো নরএড্রেনালিন এত পরিমাণ বেশি থাকে যে এই আলফা ব্লকার যদি প্রেজোসিন ইউজ করা হয় সেটা আলফাকে ব্লক করতে পারে না, নরএড্রেনালিন কাজ করে। কিন্তু যখন ফেনক্সি বেঞ্জামিন দিই আমরা তখন এটা হচ্ছে নন কম্পিটিটিভ, তো এটা হচ্ছে কোনো কম্পিট করে না নরএড্রেনালিনের সাথে, সে সরাসরি যে আলফাকে ব্লক করে দেয়, ফলে নরএড্রেনালিন কাজ করতে পারে না। সো এটাই ইউজ করা হয়। তাহলে ফেনক্সি বেঞ্জামিন এটা হচ্ছে নন কম্পিটিটিভ। তো যদি দেখি যে আলফা ব্লকার ইউজ করার ফলে টেকার্ডে হচ্ছে, তখন আমরা বিটা ব্লকার ইউজ করবো, এর আগে না। হ্যাঁ, কারণ যদি আমরা আলফা ব্লকার ইউজ করার আগেই বিটা ব্লকার ইউজ করে ফেলি তখন দেখা যাবে যে প্যারাডক্সিক্যাল রাইজ ইন ব্লাড প্রেশার। কারণ এই এটা হচ্ছে বিটা ব্লক করে দিলে, আলফাকে ব্লক না করলে এটা আরও ব্লাড প্রেশার বাড়াই দিতে পারে। সো আমরা প্রথমে আলফা ব্লকার দিব, এরপরে যদি দেখি যে টাকিকার্ডিয়া ডেভেলপ করতেছে তখন আমরা বিটা ব্লকার ইউজ করি। ঠিক আছে, এখন থেকে এই পর্যন্ত এগুলো করলেই হবে। এরপর টপিক হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে 5 স্টার দিয়ে পাবেন আপনারা। তো এখান থেকে কোয়েশ্চেন কীভাবে আসে মেইনলি যে এই জিনিসটা কী? এই জিনিসটা হচ্ছে আমরা জানি যে অ্যাড্রেনাল যে হরমোনগুলো রিলিজ হয় যখন, তখন মেইনলি কোলেস্টেরল থেকে এগুলো আসে। কোলেস্টেরল যখন আসে, এই কোলেস্টেরল হচ্ছে মেইন প্রোডাক্ট। এইখান থেকেই মেইনলি তৈরি হয় হচ্ছে অ্যালডোস্টেরন, তারপর হচ্ছে কর্টিসল এবং হচ্ছে অ্যান্ড্রোজেন। তো এই পাথওয়ের মধ্যেই একটা এনজাইম লাগে, এই কোলেস্টেরল থেকে এগুলো তৈরি হতে একটা এনজাইম লাগে 21 হাইড্রোক্সিলেজ এনজাইম। তো এইখানে মেইনলি 21 হাইড্রোক্সিলেজ এনজাইম ডেফিসিয়েন্সি থাকে এই কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে। ফলে কোলেস্টেরল থেকে এই অ্যালডোস্টেরন এবং হচ্ছে কর্টিসল এগুলো তৈরি হতে পারে না। ফলে এইখানে এই যে 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন থেকে এই 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে পরে অনেকগুলো মেটাবলিট তৈরি হয়ে এই অ্যালডোস্টেরন কর্টিসল তৈরি হয়। তো যখন 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের ডেফিসিয়েন্সি হয় তখন যেহেতু অ্যালডোস্টেরন কর্টিসল তৈরি হচ্ছে না, সো এই 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন হিসেবে এই প্রোডাক্টটা বেশি জমা হয়। তো এটা কি ব্লাডে বেড়ে যায়। তো যখন এটা ব্লাডে বেশি বেড়ে যায় তখন সে এই নিচের পাথওয়ের মাধ্যমে সে অ্যান্ড্রোজেন বেশি বেশি তৈরি করে, কারণ অ্যান্ড্রোজেন তৈরি করতে এই 21 হাইড্রোক্সিলেজ এনজাইম লাগে না। সো ব্লাডে যখন বেশি বেশি এই অ্যান্ড্রোজেন তৈরি করে এবং অ্যালডোস্টেরন এবং কর্টিসল ডেফিসিয়েন্সি হয়, তো কর্টিসল ডেফিসিয়েন্সি হলে এসিটিএইচ স্টিমুলেট হয়, যে ব্লাডে তো কর্টিসল কম, এসিটিএইচ স্টিমুলেট হয়ে সে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। ফলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আস্তে আস্তে কী হয়ে যায়, হাইপারপ্লাসিয়া হয়ে যায় বেশি বেশি কর্টিসল তৈরি করার জন্য। কিন্তু সমস্যা তো গ্ল্যান্ড ছোটো এর জন্য না। তো ফলে আলটিমেটলি অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হয়, কিন্তু এই অ্যালডোস্টেরন এবং কর্টিসল কি তৈরি হয় না। তো একে বলা হয়, যেহেতু কনজেনিটাল ডেফিসিয়েন্সি থাকে এই 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের, সেটাকে বলা হয় কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। মানে এই 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের কনজেনিটাল ডেফিসিয়েন্সি থাকার জন্য পরে এই স্টেজ রিলিজ হয়ে যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে হাইপারপ্লাসিয়া করে দিল, একেই বলা হয় কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। তো এই ভিতরে এই কথাগুলো লেখা আছে। ঠিক আছে, আমরা দেখি। এই যে দি মোস্ট কমন এনজাইম ডিফেক্ট হচ্ছে 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। ঠিক আছে, তো এটা না হওয়ার জন্য যে 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন হিসেবে এটা জমা থাকে এবং পরে সেইখান থেকে কি বেশি বেশি অ্যান্ড্রোজেন তৈরি হয়। এই যে ডাইভার্ট টু অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন এবং হচ্ছে আপনার গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েড মানে কর্টিসল এবং অ্যালডোস্টেরন এগুলো কি ডেফিসিয়েন্সি থাকে, এটাই বলছে। আচ্ছা, যেহেতু অ্যান্ড্রোজেন বেশি, সো অ্যান্ড্রোজেন যদি বেশি হয় তো
কোনো ফিমেলের ধরলেন অ্যান্ড্রোজেন বেশি, অ্যান্ড্রোজেন বেশি তার কথা না। সো ফলে তাদের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কি দ্রুত ডেভেলপ করবে, একে বলা হয় প্রিকশনাস সিউডো পিউবার্টি, মানে ধরলেন 10 বছর বয়সে তার পিউবার্টি ডেভেলপ করে গেছে, এর জন্যই প্রিকশনাস, আগে সিউডো পিউবার্টি, এটা প্রকৃত পিউবার্টি না। আচ্ছা, তো এইখান থেকে তুমি লাগবে ইনভেস্টিগেশন হচ্ছে এইখান থেকে খুব বেশি প্রয়োজন নাই। বাকি ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করব যে এইখানে রিপ্লেস অফ ডেফিসিয়েন্ট কর্টিকোস্টেরয়েড, আমরা কর্টিকোস্টেরয়েড যে কমে গেছে মানে কি কর্টিসল, কর্টিকোস্টেরয়েড মানে কি কর্টিসল, যেহেতু কর্টিসল কম আমরা কর্টিসল দিব। তো যখন কর্টিসল দিব তখন ব্লাডে কর্টিসল বেড়ে যাবে, তো ব্লাডে যখন কর্টিসল বেড়ে যাবে তখন স্টেজ মনে করবে না ব্লাডে পর্যন্ত কর্টিসল আছে, তখন স্টেজ সিক্রেশন কি কমে যাবে, ফলে আলটিমেটলি স্টেজ যে অ্যাড্রিনালকে হাইপার প্রেশার করার জন্য স্টিমুলেট করতেছিল সেটাও কমে যাবে, ফলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কাজ একটু কমে যাবে, ফলে অ্যান্ড্রোজেনও তখন কি বেশি যে রিলিজ হচ্ছিল সেটাও কমে যাবে। সো এক ঢিলে দুই পাখি, আমরা কর্টিকোস্টেরয়েড রিপ্লেস করব, ফলে স্টেজ কমে যাবে, ফলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হাইপার প্রেশার কমে যাবে এবং ফলশ্রুতিতে কি অ্যান্ড্রোজেনও কমে যাবে। তো এখান থেকে টুক করলেই হবে। এরপর যে টপিক সেটা হচ্ছে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া। স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া, তো এটা মেনলি যে হঠাৎ করে তার কি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। তো কেন হয়? তো হাইপোগ্লাইসেমিয়া মোস্ট কমনলি অকার্স সাইড ইফেক্ট অফ ট্রিটমেন্ট উইথ কি ইনসুলিন অথবা সালফোনাইল ইউরিয়া। আমরা যে ইনসুলিন অথবা সালফোনাইল ইউরিয়া ইউজ করি তখন এটার সাইড ইফেক্ট হিসেবে কি হাইপোগ্লাইসেমিয়া হয়। কিন্তু যারা নন ডায়াবেটিক পেশেন্ট এদেরও কি এই হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তখন আমরা দেখি যে এটা ট্রায়াড আছে, এখানে ট্রায়াড আছে, এটা হলো হুইপলস্ট্র্যাট। তো এটার মাধ্যমে আমরা কনফার্ম করি, এটা আমি বুঝে দিচ্ছি। হুইপলস্ট্র্যাট হচ্ছে একটু খেয়াল করি, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এই সবগুলো এগুলো এই বসে আসে। যে প্রথমে ধরুন একটা পেশেন্ট আসলে হাইপোগ্লাইসেমিয়ার সিমটমস নিয়ে, সিমটমস কি তার নশিয়া, তারপর হচ্ছে তার সোয়েটিং হচ্ছে, তার পালপিটেশন হচ্ছে, তার কনসেন্ট্রেট করতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সিমটম নিয়ে আসলো, তো আমরা তখন ব্লাড গ্লুকোজ মাপবো, দেখলাম যে 3 এর চেয়ে কম, ঠিক আছে, হাইপোগ্লাইসেমিয়া, তো লো ব্লাড গ্লুকোজ পাইলাম। এরপরে আমরা সিমটম রিজল্ট অন কারেকশন অফ হাইপোগ্লাইসেমিয়া, আমরা তাকে গ্লুকোজ খাওয়াই দিলাম, দেখলাম যে তার সিমটমগুলো চলে গেছে। তার মানে কি প্রথমে তার সিমটম ছিল, পরে মাপলাম যে ব্লাড গ্লুকোজ কম, এরপর দেখলাম যে যখন গ্লুকোজ খাওয়াই দিলাম তখন সিমটমগুলো চলে গেল। তো এই যে 3টা কাজ করলাম একেই বলা হয় হুইপলস্ট্র্যাট। হ্যাঁ, তো এটার মাধ্যমে আমরা কি, তার মানে তার আসলে হাইপোগ্লাইসেমিয়া ছিল, হাইপোগ্লাইসেমিয়া কনফার্ম করলাম। তো এখন এটা হওয়ার পরে আমরা তখন তাকে টেস্ট করবো কি ব্লাড ইনসুলিন কেমন, সিপেপটাইড কেমন। আমরা জানি যে ইনসুলিনের সঙ্গে কী তৈরি হয়, ব্লাডে সিপেপটাইড তৈরি হয়। তো যদি দেখি যে তার ব্লাডে ইনসুলিনও বেশি সিপেপটাইডও বেশি, তার মানে কি তার এগুলো বেশি বেশি প্রোডাকশন হচ্ছে ইনসুলিন, ফলে ব্লাডের গ্লুকোজ রাখতে দিচ্ছে না, ব্লাডে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। সো কখন ইনসুলিন এবং সিপেপটাইড বেশি তৈরি হবে? ইনসুলিনোমা। ধরেন প্যানক্রিয়াস একটা টিউমার হলো, ইনসুলিনোমা বলা হয়। তো ফলে হচ্ছে ইনসুলিন বেশি বেশি তৈরি হচ্ছে, ইনসুলিনোমা। সালফাইল ইউরিয়া, এই ড্রাগ খেলেও কি ইনসুলিন বেশি বেশি কি তৈরি হয়। আর হচ্ছে হাইপার ইনসুলিনিজম অফ ইনফেন্সি, এটা একটা কনজেনিটাল ডিজিজ। আচ্ছা, আর যদি দেখেছি যে ব্লাডে ইনসুলিন বেশি সিপেপটাইড কম, তার মানে কি ইনসুলিনের সঙ্গে তো সিপেপটাইড তৈরি হয়। তো ইনসুলিন বেশি সিপেপটাইড কম, কাহিনী কি? কাহিনী হচ্ছে বাইরে থেকে আমরা ইনসুলিন সাপ্লাই দিচ্ছি, ফলে ইনসুলিন বেড়ে গেছে এবং হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। আবার যদি কখনো দেখি যে ইনসুলিনও কম সিপেপটাইডও কম, কেন? কারণ আমরা জানি কি ব্লাডে ইনসুলিন কখন রিলিজ হয়? যখন গ্লুকোজ বেশি থাকে, গ্লুকোজ যখন বেশি থাকে তখন ইনসুলিন রিলিজ হয়, গ্লুকোজ কমায় দেয়। কিন্তু ব্লাডে যদি অন্য কোনো কারণে গ্লুকোজই কম থাকে তখন ইনসুলিন রিলিজ হয় না, সাথে সিপেপটাইড রিলিজ হয় না। সো দুইটাই কম থাকে। কখন? যদি অ্যালকোহল এক্সেস অ্যালকোহল ইউজ করা হয়, কিছু ড্রাগস আছে, ক্রিটিক্যাল ইলনেস যেমন হচ্ছে ম্যালেরিয়া সেপসিস, তারপরে হচ্ছে হাইপোপিটুইটারিজমে প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওর। এই যে প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওরে কি অ্যাড্রেনোকর্টিক্স থেকে কী রিলিজ হয়? কর্টিসল। তো কর্টিসল রিলিজ হচ্ছে না। কর্টিসলের কাজ কি? কর্টিসল হচ্ছে অ্যান্টি ইনসুলিন, তার মানে সে ব্লাডে গ্লুকোজ বাড়ায় রাখে। যেহেতু প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ফেলিওর, তার মানে কি কর্টিসল রিলিজ হচ্ছে না, সো ব্লাডে সে গ্লুকোজ বাড়াচ্ছে না, গ্লুকোজ কমে যাচ্ছে। তো ব্লাডে যখন গ্লুকোজ কম তখন কি হাইপোগ্লাইসেমিয়া হবে। তো ব্লাডে যেহেতু গ্লুকোজ কম, সো ইনসুলিনও কম থাকবে, সিপেপটাইডও কম থাকবে। এর নন আইলেট সেল টিউমার, সার্কোমা, আর এটা হচ্ছে ইনভলিউটরি মেটাবলিজম, এগুলো আমরা পড়ে নেব। এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এই দশটা। আচ্ছা।
তারপরে এইখান থেকে তেমন কিছু লাগবে না আমার, এইখান থেকে এগুলোই বলছে, ভিতরে আপনি একটা রিডিং দিতে পারেন, একটা রিডিং দিয়ে এগুলো রিডিং দিতে হবে। হ্যাঁ, এগুলো রিডিং দিলে আপনারা এসবিএ ধরতে পারবেন বা কোশ্চেন আসলে বুঝতে পারবেন। তো এইখানে যে মেইন ডায়াগনস্টিক টেস্ট, যে আউট পেশেন্ট ক্লিনিকে যেসব পেশেন্ট আসে এদের মেইন ডায়াগনস্টিক টেস্ট কি হাইপোগ্লাইসেমিয়া, স্পন্টানিয়াস হাইপোগ্লাইসেমিয়ার জন্য এটা হচ্ছে প্রলং ফাস্টিং 72 ঘন্টা। এত করা হয় না, ক্লিনিক্যালি কম করা হয়, বাকি প্রলং ফাস্টিং রাখা হয়। যদি দেখা যায় যে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করছে তখন কি এটা কনফার্ম হওয়া যায়। তাহলে আমরা এতটুকু মনে রাখবো যে মেইন ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে প্রলং ফাস্টিং। আর এই যে কজ অফ হাইপোগ্লাইসেমিয়া ওইখানে লেখা আছে, এগুলো আমরা যে পড়লাম এই যে বক্সটা। তো এই যে দেখেন যে যখন সিভারেলেস হেপাটিক ফেলিউর, রেনাল ফেলিউর, তারপর হচ্ছে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়, সেপসিস, ম্যালেরিয়া, তখন স্পন্টানিয়াস হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ঠিক আছে, ভিতরে কথা তো লাগবে না, একবার রিডিং দিতে পারেন। তো এইখান থেকে এতটুকু ছিল এই আর কি। এখন আমরা আসি গ্যাস্ট্রোএন্টেরোপ্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার্স। তো এটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরোপ্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। এটা হচ্ছে এমন কিছু টিউমার যেগুলা এই মানে গ্যাস্ট্রিক এরিয়ার দিকে থাকে এবং কি হরমোন রিলিজ করে। তো এবং এগুলো কিছু জেনেটিক ক্যান্সারের সঙ্গে অ্যাসোসিয়েশন থাকে, যেমন হচ্ছে ম্যান 1, ম্যান 2A, ম্যান 2B, নিউরোফাইব্রোসিস, এগুলো হচ্ছে সামনে পড়া আছে। তো এইখান থেকে আপনার একটা রিডিং দিবেন পুরোটা। আর বাকি এই যেখানে বলা আছে, দি মেজরিটি অফ গ্যাস্ট্রোএন্টেরোপ্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার বিহেভ in an intermediate manner with relatively slow growth but a propensity to infiltrate and metastasize to remote organ, especially in liver. এগুলো হচ্ছে কি লিভারে অনেক সময় কি হয়, মেটাস্টাসিস করে। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এক একটা হবে। এই যে বক্সটা কি নিউরোএন্ডোক্রাইন টিউমার দেওয়া আছে যে গ্যাস্ট্রিনোমা, এটা কোথায় হবে, স্টোমাকে। সে কি রিলিজ করবে, গ্যাস্ট্রিন, ফলে কী হবে, প্রিকালসার হবে, স্টেটোরিয়া হবে, একে আমরা জোর ইনজেকশন সিনড্রোম বলি। ইনসুলিনোমা কোথায়, প্যানক্রিয়াসে, কী রিলিজ করবে, ইনসুলিন রিলিজ করবে, ফলে কী হবে, রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হবে। আমরা একটু বললাম। ভিআইপিওমা কী রিলিজ করবে, ভিআইপি, ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পেপটাইড, ফলে কী হবে, ওয়াটার ডায়রিয়া হবে, হাইপোক্যালেমিয়া হবে। গ্লুকাগোনোমা কী রিলিজ করবে, সে এর একটা টিউমার, মানে সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে টিউমার। তো গ্লুকাগন রিলিজ করবে, ফলে কি, গ্লুকাগনের কাজ কি, ইনসুলিনের উল্টা, ইনসুলিন কি ব্লাডে গ্লুকোজ লেভেল কমায়, সো গ্লুকন ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়াবে, পরে ডায়াবেটিস মেলাটাস হবে, তারপরে কি অ্যানেমি হবে, নেক্রোটিক মাইগ্রেটরি এরেথ্রোমা হবে। সোমাটোস্টিনোমা সে কি ইউজ করবে, সোমাটোস্টিন, তারও অ্যান্টি ইনসুলিন প্রপার্টি আছে, সে ইনসুলিনকে ইনহিবিট করে, ফলে কি ডায়াবেটিস মেলাটাস হবে, স্টেটোরিয়া হবে। ঠিক আছে, এই বক্সটা ইনফিনিটি স্টার, এখান থেকে বহুবার কোশ্চেন এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ কার্সিনয়েড সিনড্রোম। এই যেখানে লেখা আছে যে কার্সিনয়েড সিনড্রোম, হ্যাঁ, এটা হচ্ছে ওই নিউরোএন্ডোক্রাইন টিউমারের মধ্যে একটা। কার্সিনয়েড সিনড্রোম কখন বলবো আমরা, যখন কি ব্লাডে সেরোটোনিন লেভেল কি থাকবে, বেশি থাকবে, সেরোটোনিন বা কি বলা হয় 5HT, ঠিক আছে, এটা যখন বেশি থাকবে তখন বলা হয় কার্সিনয়েড সিনড্রোম। এই যে Carcinoid syndrome occurs when vasoactive hormones reach the systemic circulation বেড়ে যায়। তো এখানে কী হবে, এপিসোডিক ফ্লাশিং হবে, হুইজিং হবে এবং হচ্ছে ডায়রিয়া হবে, ফেশিয়াল টেলেনজেকশিয়া হবে। কারণ কি, এটা সেরোটোনিন কী করে, ব্লাড ভেসেল ডাইলেট করে, ফলে হচ্ছে কি ফেশিয়াল টেলেনজেকশিয়া হবে। আর কার্ডিয়াকে সে ট্রাইকাসপিড রিকার্ডিনেশন, পালমোনারি স্টেনোসিস এবং রাইট ভেন্ট্রিকুলার এন্ডোকার্ডিয়াল প্লাগ, আলটিমেটলি হার্ট ফেলিউর করবে। তাহলে দেখেন এটা কিন্তু আমি যে হার্ট চিন্তা করি, হার্টের কোন পাশে ঘটেছে, রাইট সাইড কিন্তু, হ্যাঁ, লেফট সাইডে কোনো কথাই নাই। ট্রাইকাসপিড রিকার্ডিনেশন, পালমোনারি স্টেনোসিস রাইট সাইড, রাইট ভেন্ট্রিকুলার এন্ডোকার্ডিয়াল প্লাগ টেন্ডস টু হার্ট ফেলিউর। সো আমরা কোশ্চেন আসলে আগে দেখবো এটা লেফট নাকি রাইট। রাইট হলে ট্রু, লেফটে ধরলেন রিকার্ডিনেশন বা স্টেনোসিস যাই বলুন ওগুলো সব ফলস হবে। হ্যাঁ, আমরা আগে দেখবো রাইট নাকি লেফট, রাইটে হবে, হ্যাঁ, কার্ডিয়াক ইনফিউমার রাইট হবে। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ কার্সিনয়েড সিনড্রোম। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। এই বক্স থেকে কোশ্চেন এমসিকিউ আসে মেইনলি, এমসিকিউ। আচ্ছা, এরপর হচ্ছে ইনভেস্টিগেশন। আমরা কার্সিনয়েড সিনড্রোম কীভাবে কনফার্ম করবো, এই যে ব্লাডে যদি
5 হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বেশি থাকে। এটা হচ্ছে একটা সেরোটোনিনের একটা মেটাবোলাইট। তো এটা যদি 24 আওয়ার ইউরিন কালেকশন করে আমরা এটা যদি বেশি পাই তখন কার্সিনোজেনিক কি কনফার্ম। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে আমরা যে ডায়াজক্সাইড ইউজ করতে পারি, এটা হচ্ছে ইনসুলিন আমাকে কী করে ট্রিট করে, সুপারস্টেরয়েড ইউজ করতে পারি, এই আর এখান থেকে ঠিক লাগবে। তো আজকে এই পর্যন্তই, অন্যদিন ইনশাল্লাহ অন্য টপিকে আলোচনা হবে। তো এগুলো হচ্ছে মেইনলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।